আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। অস্তিত্ব থাকবে না বলে এই নির্বাচনকে ভয় পাচ্ছে জামায়াত ইসলামী ও এনসিপি, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন পিছিয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে আশঙ্কা করেন তিনি। সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, একমত হওয়া বিষয়ের বাইরে কোনো কিছু গায়ের জোরে চাপিয়ে দিতে চাইলে এর দায় সরকারকেই নিতে হবে। রুদ্র রফিকের রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নে মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, কয়েকটি দল নানা কায়দায় নির্বাচন বিলম্বিত করতে চায়। তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে দেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এইবার যদি নির্বাচনটা পিছিয়ে দেয় আরো, তাহলে এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে, সেই একমত হওয়া বিষয়ের বাইরে আপনি কোনো কিছু যদি গায়ের জোরে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান, তার সব দায় দায়িত্ব আপনার সে মানুষটা গ্রহণ করবে না। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকারের কোনো সিদ্ধান্ত মানতে সনদের স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো বাধ্য নয়। যে জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে। জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই দিনে গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নেওয়ার জন্য জুলাই জাতীয় সনদের উপরে আমরা রাজি হয়েছিলাম, সেই জায়গায় আমরা আছি। অন্যদিকে দিনাজপুরের হরিনাথপুর স্কুল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন বলেন, পিআর পদ্ধতির নামে জনগণের অধিকার ও গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে একটি দল। আপনারা গণতন্ত্র নিয়ে দয়া করে খেলাধুলা করবেন না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। যারা জুলাই বিপ্লব মানবে না, ফেব্রুয়ারিতে তাদের জন্য নির্বাচন নাই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পল্টন মোড়ে জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে 8 দলের সমাবেশে সরকারকে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক 13 নভেম্বর কেউ রাস্তায় নামলে প্রতিহতের ঘোষণা দেন। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে 8 দলের সমাবেশে সকাল থেকেই জড়ো হন নেতাকর্মীরা। রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলগুলোর নেতারা। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, দেশ এখন বাকশালপন্থী এবং জুলাইপন্থী দুই ভাগে বিভক্ত। আগামী 13 নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে। 13 নভেম্বর কোন বাকশালপন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না। যদি কেউ নামবার অপচেষ্টা চালায়, আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাআল্লাহ। সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন রেখে বলেন, গণভোটের বিষয়ে একমত হলেও তারিখ নিয়ে এত বায়না কেন? 1 নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। 26-এর নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। দাবি মানা না হলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেওয়া হবে। সমাবেশ থেকে এমন হুঁশিয়ারি দিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান 8 দলের নেতারা। এমন কর্মসূচি ঘোষণা করব। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা।
যারা সংস্কার ও জন আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের সঙ্গে এনসিপি কোনো জোট করবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নারায়ণগঞ্জ শহরের সমবায় ব্যাংক কমপ্লেক্স ভবনের দলের কার্যালয় উদ্বোধনকালে এ কথা জানান তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগ কখনো গণমানুষের দল ছিল না। দেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, 24-এ যে কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল, সেই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদের সাথে এনসিপির কোনো জোট, তাদের সাথে এনসিপির কোনো ধরনের কোনো নির্বাচনী অ্যালায়েন্স, সেটি আসলে সম্ভব নয়। আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সকল দলের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভা শেষে কথা বলেন তিনি। আইন উপদেষ্টা আরও বলেন, দেশে 70 থেকে 80% সংস্কার ইতোমধ্যে হয়েছে, যা নিয়ে কারো মাথা ব্যথা নেই। সেই সঙ্গে সংবিধান কোনো ম্যাজিক না যে লিখে দিলেই সব ঠিক হয়ে যাবে। তবে ক্রমান্বয়ে সংস্কারের পথে দেশ থাকলে ভালো কিছু হবে বলে আশা করেন তিনি। আমরা এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করছি এটা আপনারা আগামী ধরেন 3-4 দিনের মধ্যেই পরিষ্কারভাবে জানতে পারবেন। সকল দলের প্রত্যাশার মধ্যে সমন্বয় ঘটিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেই ধরনের একটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই আমরা নিতে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে 13 নভেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে কথা বলেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়াও সংসদীয় আসনের সীমানা নিয়ে মামলার কারণে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণায় প্রভাব পড়তে পারে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাগেরহাটের সীমানা নির্ধারণ নিয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। আমরা দুটো বিষয়ে একটু পিছিয়ে ছিলাম। একটা হচ্ছে যে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় বা সংলাপ, আর দ্বিতীয়টা হচ্ছে যে পর্যবেক্ষকদের আপনার নিবন্ধন। এই দুটো বিষয়ে আমরা পিছিয়ে আছি। আমি আগাগোড়াই সবসময় আপনাদেরকে বলেছি, এখানে তো কোনো কিছু এখন, তারপরেও আমাদের চেষ্টাটা হচ্ছে এই মাসের ভিতরে যাবতীয় কার্যক্রমটা করে আমরা যেন একটা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে কিনা এ বিষয়ে উচ্চ আদালতের রায় জানা যাবে 20 নভেম্বর। মঙ্গলবার আপিল শুনানির সমাপনী দিনে রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করে আপিল বিভাগ। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আইসিইউতে থাকা গণতন্ত্রের ভিত মজবুত করতে এ ব্যবস্থা ফেরানো উচিত। রাজনৈতিক উদ্দেশ্যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়, আর নিজেদের অধীনে নির্বাচন করার লক্ষ্যে 2011 সালে আপিল বিভাগকে দিয়ে তা বাতিল করে আওয়ামী লীগ সরকার। তবে গত বছরের 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 ব্যক্তি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে মঙ্গলবার আপিল শুনানির 10ম ও সমাপনী দিনে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। 13 অ্যামেন্ডমেন্টটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে বাতিল করেছেন। পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে, অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আইসিইউতে থাকা গণতন্ত্রের নিরাময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের মৌল ভিত্তি, যে সেই ভিত্তির অন্যতম একটি উপাদান গণতন্ত্র। সেই গণতন্ত্রের ভিতকে মজবুত করার জন্য
এর বিকল্প পথ আমাদের সামনে নাই। তবে রাষ্ট্রপক্ষ সহ আপিলকারী সব পক্ষই মনে করে রায়ের মাধ্যমে এ ব্যবস্থা ফিরে এলেও তা প্রয়োগ হতে পারে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। তত্ত্বাবধায়ক সরকারটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক বলে সবাই কম বেশি উপসংহারে উপনীত হয়েছেন। জিএম মাহমুদ, RTV, ঢাকা। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ ঘিরে প্রসিকিউশনে কোনো চাপ নেই বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। তিনি জানান, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে পুলিশ বাহিনী কাজ করছে। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় ৬ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় প্রসিকিউটর গাজী MH তামিম আরও বলেন, জুলাই আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা সংক্রান্ত সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া নতুন ফোনালাপগুলো ও ট্রাইব্যুনালের নজরে আনা হবে। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 11তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আমাদের কোনো ধরনের চাপ নাই। রায়ের তারিখ আসলে রায় হবে, যেদিন সাক্ষী হওয়ার সেদিন সাক্ষী হচ্ছে। ট্রাইব্যুনাল 2 আজকে আপনারা জানেন আবু সাইদের মামলায় সাক্ষী হয়েছে। এভাবেই ট্রাইব্যুনাল স্বাভাবিক গতিতেই চলছে। এরকম বেশ কিছু কথোপকথন আমাদের নজরে এসেছে। তদন্ত সংস্থা নিশ্চয়ই এগুলোকে আমলে নেবেন এবং মামলার তদন্ত প্রতিবেদনে এগুলো রিফ্লেকশন আপনারা দেখতে পাবেন যখন মামলাগুলো বিচারে আসবে। 13 নভেম্বর আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই, পুলিশ সতর্ক অবস্থানে আছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সমসাময়িক আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। যানবাহনে আগুন ও নাশকতা বন্ধে এখন থেকে সড়কের পাশে খোলা জায়গায় জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সোমবার রাজধানীর কয়েকটি স্থানে দুর্বৃত্তের বাস ও প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। তার সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পালিয়ে থাকা নেতাদের 13 নভেম্বর ডাকা লকডাউন কর্মসূচি। সচিবালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে আলোচনায় গুরুত্ব পায় বিষয়টি। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। KPI-গুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে সন্ত্রাসী কার্যক্রম ও সীমান্ত দিয়ে পালাতক সন্ত্রাসীদের প্রবেশ বন্ধে বিটিভি শক্ত অবস্থানে আছে বলে জানান উপদেষ্টা। সীমান্ত বাহিনীতে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। এদিকে 13 নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান ডিএমপি কমিশনার। 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে ঢাকাবাসীর ভিতরে। মাঠে দায়িত্বরত 3 বাহিনীর ম্যাজিস্ট্রেটি ক্ষমতা 2026 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে অভিযোগ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশি বিদেশি কোনো শক্তি এ চেষ্টায় সফল হবে না। সকালে কুমিল্লার 14 গ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে জ্বালাও পোড়াও চালিয়ে প্রমাণ করছে সন্ত্রাসী কর্মকাণ্ডই তাদের নেশা। ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, মতবিরোধ থাকলেও সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশের মানুষ খুবই সুন্দর একটা ইলেকশন দেখবে, যেটা ফ্রি হবে, ফেয়ার হবে, ক্রেডিবল হবে, ইনক্লুসিভ হবে। সমস্ত জনগণ যেখানে জয়েন করে যে ইলেকশনে, সেটা ইনক্লুসিভ ইলেকশন এবং খুবই উৎসব মুখর হবে। দেশের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়াতে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। মঙ্গলবার বেবিচক থেকে সবগুলো বিমানবন্দরে পাঠানো চিঠিতে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন, সবার নিরাপত্তা তল্লাশি ও অগ্নি নির্বাপন ব্যবস্থার উপর জোর দিতে বলা হয়েছে।
দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যম প্রচারিত সংবাদ মাধ্যমকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, লালকেল্লায় হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই, অথচ ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের উপর দোষ চাপাচ্ছে। এমন মন গড়া ও দায়সারা প্রতিবেদন দুদেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়। গতকাল দিল্লির লালকেল্লা এলাকায় গাড়ি বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়। যাই কিছু ঘটুক না কেন, মিডিয়া আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা করবেই, কিন্তু কোনো কারণ নাই এটা বিশ্বাস করার। কোনো সেন্সিবল লোক তো এটা বিশ্বাস করবে না। জাতিসংঘে অ্যাপিল করেছে যে কেউ যে কোনো কিছু জাতিসংঘ, এবং সেই বিচার নিয়ে তারা জাতিসংঘ যদি আমাদেরকে কিছু বলে, জাতিসংঘ যদি আমাকে কিছু বলে, তখন উইল টেক কেয়ার অফ ইট। প্রকাশ্যে ঘটছে নানা হত্যাকাণ্ড, কাউকে পিটিয়ে, কাউকে ছুরিকাঘাতে, আবার কাউকে গুলি করে খুন করা হচ্ছে। দেশের এমন চিত্র স্পষ্ট বার্তা দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির। রোববার আদালত এলাকায় প্রকাশ্যে সাইফ তারিক মামুন হত্যাকাণ্ডের পর পুলিশের তথ্য অনুযায়ী গেল অক্টোবরে বেড়েছে অপরাধ, ঘটেছে ৩ শতাধিক হত্যাকাণ্ড। তবে এইসব নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে জানালেও বিশিষ্টজনরা বলছেন ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। নির্বাচন সামনে রেখে নানা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটার আশঙ্কা তাদের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। দিনটি রোববার, দুপুর ছুঁই ছুঁই। কর্মব্যস্ত এলাকার ঢাকা জেলা জজ কোর্ট ও ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল প্রাঙ্গণ। হঠাৎ মুহুর্মুহু গুলির শব্দ। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ল তাজা একটি প্রাণ। চারিদিকে হুড়োহুড়ি, কিন্তু ততক্ষণে মিশন সাকসেস। বলছি ঘটে যাওয়া সাইফ তারিক মামুনের হত্যাকাণ্ডের ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষায় এই যেন সিনেমার দৃশ্য। আমি নজিরবিহীন দেখলাম, কালকে নিজের চোখে দেখলাম যে উনি একটা মানুষ পড়ে গেছে, তারপর ওনাকে 2-3টা গুলি করছে একবারে। পরবর্তীতে আতঙ্ক সৃষ্টি করার জন্য ওখানে ওই গ্লাস একটা গুলি করছে। প্রথম গুলিটা বুকে লাগছে, তারপরে এখানে পড়ার পরে ওরে আরো 4-5টা গুলি করছে। পুলিশের তথ্য মতে শীর্ষ সন্ত্রাসী ছিল সাইফ তারিক মামুন। 20 বছরের সাজা ভোগ করে আদালতে গিয়েছিলেন হাজিরা দিতে, ফিরল লাশ হয়ে। মামুন ও তার পরিবারের বিষয়ে খোঁজ নিতে আফতাবনগর বাসায় যায় RTV। ওই মুহূর্তে বাসায় কাউকে না পেলেও কেয়ারটেকার জিল্লুর রহমান জানান, অপরাধী হলেও তার বিচার আছে। প্রকাশ্যে খুনের ঘটনা খুবই ন্যাক্কারজনক। অপরাধ করলে আইন আছে দেশে, হ্যাঁ, শাসন আছে, সব কিছু আছে, ওর বিচার আছে, কিন্তু ডাইরেক্ট এটা কোর্টের মধ্যে তারা গুলি করে মারাটা এটা বিপরীত হইল না। বর্তমান সময়ে শুধু মামুন নয়, প্রতিনিয়ত হত্যা শিকার হচ্ছেন বিভিন্ন মানুষ। পুলিশের তথ্য অনুযায়ী গেল অক্টোবরে বেড়েছে অপরাধ, ঘটেছে শতাধিক খুন। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে মানুষ যখন নিরাপত্তাহীনতায়, পুলিশ তখন বরাবরের মতোই আশ্বস্ত করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থ বলবো না, কি কারণে এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একেবারে অস্বাভাবিক কিছু না। তবে ঘটনা ঘটার পরে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি কিনা, এটাই হলো মুখ্য বিষয়। বিশিষ্টজনরা বলছেন, 5 আগস্ট লুট হওয়া অস্ত্র উদ্ধার না করা, আসামিরা নির্বিচারে ছাড়া পাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে দেশে অস্থিতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা জেল ভেঙে কিন্তু বেড়ে এসেছে, বিভিন্ন সময় কিন্তু অস্ত্র লুণ্ঠন হয়েছে, তাদেরকেও কিন্তু সঠিকভাবে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয় নাই। এমন একটা স্পর্শকাতর জায়গায় এই ধরনের ঘটনা, এটা শুধু এই কোর্ট প্রাঙ্গণ না, সারা বাংলাদেশে কিন্তু একটা আতঙ্কের বিরাজ করছে। আসছে নির্বাচন সামনে রেখে অপরাধীরা আরও বেশি বেপরোয়া হওয়ার আশঙ্কা জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। তাহলে সামনের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বিপুল দেব রায়, RTV, ঢাকা। তরুণদের প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের সুযোগ দিতে পারলে সেটাই হবে জুলাই বিপ্লবের সার্থকতা। সরকারও সেই লক্ষ্যে কাজ করছে। মঙ্গলবার বিকেলে রাজধানী নিকেতনে এক অনুষ্ঠানে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। উলকাসেমি VLSI ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধন করে তিনি বলেন, দেশের প্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের যে দায়িত্ব নেওয়ার কথা ছিল, অর্থ সংকটে সরকার তা পারছে না। ফান্ডিংয়ের প্রশ্নে আমাদের সাথে ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে একটা জায়গায় গিয়ে আটকে যায়। তারপরে বুয়েটে একটা ফ্যাব ল্যাব হচ্ছে, 10টা ইউনিভার্সিটিকে ফান্ডিং দেওয়ার জন্য এখনও আলোচনা চলছে। জাইকার সাথে আলোচনা শুরু করলে সেটা আলোচনা ম্যাচিউর হতে প্রায় 2 বছর লাগে। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে লিড টাইমটা কিছুটা কম।
কিন্তু চেষ্টা করে যাচ্ছি। রাজধানীর ধানমন্ডিতে শফিউদ্দিন শিল্পালয়ে চলছে এক ব্যতিক্রমধর্মী শিল্প প্রদর্শনী প্রবর্তনা। দেশি বিদেশি 12 জন শিল্পীর হাতে ফুটে উঠেছে অ্যাক্রিলিক ক্যানভাস, মিক্সড মিডিয়া ইনস্টলেশনস এবং আসবাব শিল্পে রূপান্তরিত পেইন্টিং। প্রতিটি শিল্পকর্মের গল্প জানতে সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে থাকছেন শিল্পীরা। আয়োজক আর্ট ইকো ফাউন্ডেশন জানায়, এই প্রদর্শনী তাদের শিল্প চর্চার ধারাবাহিক অংশ। নিয়মিত প্রদর্শনী, কর্মশালা ও আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মকে শিল্প চর্চায় নতুন দিগন্ত খুলে দিতেই এই আয়োজন। শুক্রবার বিকেলে প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ট ইকো অনুষদের সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার। এসব আর্ট ইকো ফাউন্ডেশনের সভাপতি শিল্পী শাহানুর রহমান সহ আয়োজক কমিটির উপদেষ্টা ডক্টর খান এ সেলেহিন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।